আপনি যদি আমাদের, কারণ আপনি সম্প্রতি দেশ থেকে এসেছেন, বেশি দিন হয়নি, আপনি একটু আমাদেরকে বলেন তো বাংলাদেশের সাংবাদিক, আমি জানি আমাকে কম বেশি সবাই বলে তারা কি অবরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে এবং সংবাদ দেখলেও তো বুঝতে পারি। আপনি একটু আমাদেরকে বলেন আপনি কি অবস্থা পরিস্থিতি দেখে এসেছেন এবং কি পরিস্থিতি চলছে সেখানে। হ্যাঁ দেখেন, এটা ওই যে তাজুল ভাই বা নিপাপা যে জিনিসটা বললেন, এটা তো পরিষ্কার যে, এবং আপনি নিজেও বললেন যে বর্তমানে হ্যাঁ, এর আগে ধরেন বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে, বিভিন্ন সময় বা সব সময় জাতীয় পার্টির সময় সাংবাদিকরা চাপের মুখে ছিল। সাংবাদিকদের উপরে নিপীড়ন, নির্যাতন, এটা সব সরকারের সময় চলেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব সরকারের সময় হয়েছে। সাংবাদিকদের একেবারে যে শতভাগ মুক্ত স্বাধীন, এটি কখনোই হয়নি। এটি শুধু বাংলাদেশে না, অন্যান্য অনেক বড় বড় দেশেও তো আমরা দেখি। বাংলাদেশের প্রেক্ষাপটে এর আগে যা কিছু, যত কিছু হয়েছে তার চেয়ে এখন একেবারে নজিরবিহীন ভাবে একটি পরিস্থিতি চলছে সাংবাদিকদের উপরে। কিরকম এখন বলা হচ্ছে যে না, এই যে ইয়ে হয়নি, এর আগে অনেক টেলিভিশন চ্যানেল বন্ধ হয়েছে, অনেক পত্র পত্রিকা বন্ধ হয়েছে, কিন্তু এখন কয়টা বন্ধ হয়েছে ইত্যাদি। দেখুন, কোন পত্রিকা, বাংলাদেশে এমন কোন পত্রিকা আছে যেটি এই সরকারের কোন রকম মিনিমাম কোন সমালোচনা করতে পারছে? আওয়ামী লীগের 16 বছরের কথা বলা হয় যে সবগুলো সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল সরকারের তোষামোদী করেছে। আমি ধরে নিচ্ছি তোষামোদী করেছে। আবার এই যে 5ই আগস্ট যে ঘটনাটি ঘটলো, এইটার প্রেক্ষাপটগুলো কারা তৈরি করেছে? এই গণমাধ্যমই তো তৈরি করেছে, করেছে না? কোন মন্ত্রী এমপির বিরুদ্ধে নিউজ না হয়েছে বলেন আপনারা? এমন কোন, এই যে আমি যতগুলো, আপনি এর আগে 2000 ওই সরি ইয়ের সময় 96 থেকে 2001 পর্যন্ত আপনাদের সবার মনে আছে আওয়ামী লীগের এই যে 6-7 জন বড় বড় যারা ক্যাডার ছিল, তাদের বিরুদ্ধে কি জয়নাল হাজারী, শামীম ওসমান, আবুল হাসনাত আবদুল্লাহ, ওই কুমিল্লার বাহার, এদেরকে মিডিয়ার সামনে নিয়ে আসছে কারা? এরা ফোকাস হলো কিভাবে? মিডিয়াই তো নিয়ে আসছে। তো সেটা কি আওয়ামী লীগের আমলে করে নাই? বিএনপির আমলে এরকম যারা বিএনপির মধ্যে এই বড় মাপের যারা বিভিন্ন ভাবে ইয়ে ছিল, তাদেরকে মিডিয়া তুলে আনে নাই? পারছে তো আনতে। আপনার গত 16 বছরে যত এমপি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রকাশ পেয়েছে, এগুলো জনগণ কিভাবে জানলো? যারা এখন আন্দোলন করেছে তারা কিভাবে জানলো? যেই যে বিভিন্ন দেশের বাইরে যে তথ্যগুলো গেছে, এই যে বলা হয় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা তো এখন প্রকাশ পায়নি, এটা তো আওয়ামী লীগের আমলেই প্রকাশ পেয়েছে। এই ছাগল কাণ্ডর কথা মনে করিয়ে দিচ্ছি আমি। ছাগল কাণ্ড, বালিশ কাণ্ড, এই কাণ্ডগুলো তো আওয়ামী লীগের আমলেই তো এগুলো বের হয়েছে। যদি যদি সরকার থেকে এই এখন যেইভাবে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে সেইভাবে দেওয়া হতো, তাইলে কি কোনো মিডিয়া এগুলো আসতো না। তৌফিক ভাই, আমি একটুখানি এই জায়গাটাতে আমি একটু শেখ হাসিনাকে একটু প্রশংসা দিতে চাই। দেখুন, সবচেয়ে আলোচনা হচ্ছে এখন যেটি নিয়ে, সেটি হচ্ছে যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই খবরটি, তার পিয়ন যে 400 কোটি টাকার মালিক হয়েছে, এই খবরটি আমি কোনো সাংবাদিক কিন্তু প্রকাশ করিনি, আমরা কিন্তু বের করতে পারিনি। এটি তিনি নিজে বের করে তিনি সবার সামনে বলেছেন এবং তিনি কিন্তু সেটা বিচার শুরু করেছিলেন। আমি একটা কথা এখানে বলতে চাই, এবং আমি এই জিনিসটা বলি যে এই যে যত আওয়ামী লীগের যত বড় বড় সন্ত্রাসী বলি, আওয়ামী লীগের যত দুর্নীতিবাজ বলি, যারা মন্ত্রী এমপি ছিলেন, তাদের তথ্যগুলো তো এই শেখ হাসিনার মাধ্যমেও তো আমরা অনেক পেয়েছি, কারণ আমাদের নিজেদের পক্ষে অনেক কিছু পাওয়া সম্ভব হয়নি। তার যে হ্যান্ডস গুলো ছিল, তারাই তো এগুলো দিয়েছিল বলেই তো আমরা এগুলো প্রকাশ করতে পেরেছি, নয়তো মানুষ কিভাবে জানতে পারলো বলেন? এই প্রশ্ন, এই যে আমেরিকা যে এখন
এই যে বাইডেনের আমলে যারা এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্তগুলো করেছে তাদের কাছে যে তথ্যপাত্র, সেই তথ্যপাত্র কোত্থেকে আসছে? সবই তো মিডিয়ায় আসছে। এই যে আজকে যে প্রথম আলো, আমার এক সময়ের আমি দীর্ঘদিন 10 বছর প্রথম আলোতে আমি কাজ করেছি। সেই প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিন, তারা কোন নিউজটা না করতে পেরেছে বলেন? হ্যাঁ, একেবারেই শেখ হাসিনার সম্পর্কে সরাসরি হয়তো কিছু করতে করেননি, কিন্তু ইনিয়ে বিনিয়ে এবং নানান প্রক্রিয়ায় কিন্তু তারা ঠিকই সেগুলো প্রকাশ করেছে, বিভিন্নভাবে প্রকাশ করেছে। আবার দেখুন, যেই প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিন তারা এই আওয়ামী লীগের আমলে বলেছে সংবাদপত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকদের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, এই তথ্যগুলো তারা বাইরে দিয়েছিলেন এবং বাইরের মিডিয়া, জাতিসংঘ এইগুলো নিয়ে এই বদিউল আলম মজুমদার, টিআইবির কি নাম ওনার, ডক্টর ইফতেখারুজ্জামান কিংবা সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, এই গংরা, আলী রিয়াজ, ওনরা যেগুলো করছে, ফোকাস করেছেন, তারাই এখন সেই প্রথম আলোর আমার শ্রদ্ধাভাজন মতিউর রহমান চৌধুরী, তারা কি বলছেন? মতিউর রহমান চৌধুরী তো 2-1 দিন পরই এখন বলছেন যে এইরকম নজিরবিহীন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। এটা তো তারা বলছেন। তো তারা তো এই হার্ড কোরের লোক, ডক্টর ইউনূসের কোরের লোক একদম। তো তারাই এখন এমন পর্যায়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন যে তারা বলতে বাধ্য হচ্ছেন যে দেশে এই অবস্থা। কখনো এর আগে প্রথম আলোর বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে, ধর্মীয় ইস্যুতে আন্দোলন হয়েছে, এটা নানান ভাবে, কিন্তু এবার যে প্রথম আলোর সামনে গিয়ে গরু কাটলো, ওই ডেইলি স্টারের সামনে গিয়ে সেখানে গরুর গায়ে নামও লিখেছিল, দিল্লি স্টার লাগিয়ে দিল, এই ধরনের অরাজক পরিস্থিতি কখনো পড়েছে? আর আমার এই যে সহকর্মী যারা আছে প্রত্যেকটা হাউজে, তাদের যেভাবে লোকজন সেট করা হয়েছে, হাউজের মধ্যে আপনি বিশ্বাস করবেন কিনা, হাউজের মধ্যেও কেউ কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের একজনের মধ্যে আরেকজনের কোনো সম্পর্ক নাই। আমরা সাংবাদিকতা কেন করেছি? যে সাংবাদিকতার আউটলেট গুলোতে, অর্থাৎ অফিসগুলোতে পরিবেশটি এমন থাকে, এমন পারিবারিক একটি আবহ থাকে, এমন বন্ধুত্ব সুলভ একটি আবহ থাকে, এমন একটি কি বলা যায়, প্রাণোজ্জ্বল একটি, সহজে বলি আমরা বললে আমরা হচ্ছে ভাই ভাই পেশা। এখন সেই প্রাণবন্ত পরিবেশ নাই, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে ভয় পান। যদি সে কোনো একটি লিক করে দেয়, প্রাণ খুলে কেউ কোনো মিডিয়াতে কেউ প্রাণ খুলে কোনো কথা বলতে পারেন না। প্রত্যেকটায় তাদের লোকজন ফিট করা হয়েছে। আমরা তো কয়েকটা পত্রিকায় দেখতেই পারলাম যে কিভাবে দখল হয়েছে। এর আগে কখনো এটি ঘটেছে এরকম? তাহলে এর চেয়ে ন্যাক্কারজনক পরিস্থিতি গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যম এজ এ মানে ইনস্টিটিউশন হিসেবে কখনো শিকার হয়নি। এটি কবে কিভাবে, এই সরকারের যদি কোনো পরিবর্তন না হয়, যেই সরকারি ক্ষমতায় আসুক, একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই পরিস্থিতি পরিবর্তন হবে বলে অন্ততপক্ষে আমার কাছে মনে হয় না। যে তাজুল ইমাম ভাই, আপনি দেখেন তো এই যে বিভিন্ন সময় আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দুর্নীতি অনিয়মের কথা তো নিঃসন্দেহে সব পত্রিকায় প্রকাশিত হয়েছেই। এইবার আমরা দেখলাম যে সমন্বয়কদের সুপারিশে তার ওয়াসায় কত কি পরিমাণ চাকরি, সব জায়গায় মানে সমন্বয়ক পরিচয় দিয়ে এখন সব জায়গায় চাকরি বাকরি নিয়োগ, চাকরি শুধু না, চাঁদাবাজি যেটা চলছে সেটা ঠেকানোর পর্যন্ত কোনো ক্ষমতা নাই। চাঁদা চেয়েছে, চাঁদা দিতে হবে, চাঁদা দেয়নি, কুপিয়ে মেরেছে এবং চাঁদা সংগ্রহ করছে, অফিস নিয়ে বসেছে চাঁদা নেওয়ার জন্য। তো এরকম চাঁদাবাজি এখন আমি ইয়ে করলে নজিরবিহীন যেটা বলে আর কি, নজির আগেও হয়তো ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে এটার কোনো নজির নেই। এটা একদম মানে পুরোপুরি এমনই খাচ্ছে। আমি যেটা শুনেছি, এটা আমার কোনো অথেন্টিক সোর্স আমার কাছে নেই, তবে আমি শুনেছি এদের ক্রিপ্টো কারেন্সিতে, বিটকয়েনে এদের অ্যাকাউন্টে
হাজার হাজার কোটি ডলার জমা পড়ছে এবং এরা মাঝে মধ্যেই ইয়েতে কি বলে মধ্যপ্রাচ্যে গিয়ে সেই অ্যাকাউন্টের তদবির করে এসছেন। সেই অ্যাকাউন্টের মাঝখানে কে কলকাঠি নাড়ছে, কার মাধ্যমে হচ্ছে, সব নামধাম সহ অ্যাকাউন্ট নাম্বারের ছবি সহ আমি দেখেছি এই টেলিভিশন চ্যানেলের নিউজে। এখন আমি বলতে গেলে তো সব বলবে যে এর কোনো অথেন্টিসিটি নেই, কিন্তু আরো একটা কথা হয় যে গুজবে যা কিছু রটে কিছু তার হয় বটে। হ্যাঁ, তো কিছু তো নিশ্চয়ই হয়েছে, তাই না? একদম মানে দল গঠন করে ফেলেছি, 1.5 লক্ষ লোকের ইফতার খাওয়াচ্ছি, বিশাল আয়োজন করে প্যান্ডেল বেঁধে, টাকা আসে কোত্থেকে বাবা? এই যে 1 লাখ লোকের ইফতার, ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব হলো বলেন তো? ওই যে বলেছে তো, হাসনাত বলেছে না যে আমি যে পাজেরো চালাই বা আমি যে দামি গাড়িতে চড়ি, ওই মহিউদ্দিনকে, এখানে যে নিউ ইয়র্কের যে সাংবাদিক মহিউদ্দিন, তাকে বলেছে যে আপনার মতো অনেক বড় লোক, বড় ভাই আমার আছে এই দেশে যারা আমাকে স্নেহ করে দেয়। হ্যাঁ, ইটস এ নাইস ওয়ে অফ পুটিং দ্যাট, আই টেক ব্রাইব, যাদের কাছ থেকে তারা বড় ভাইয়ের মতো, তাদের কাছে আবদার করে নেই। মনে করো আমি কিন্তু বিষয়টা এইটাকে আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না, এই কারণ আমি আগের কথাই আমি বলেছি যে মূলত জাতিসংঘের মহাসচিবকে আনাই হয়েছে, এক ধরনের রিকোয়েস্ট করে আনাই হয়েছে একটু আই ওয়াশের জন্য, এবং আই ওয়াশ যখন করবে সরকার চাইলে 1 লাখ মানুষকে ইফতার করানো এটা কোনো ব্যাপার আসলে না সরকারের জায়গায়, কারণ এই টাকার তারা মনে করে যে এই টাকার তো কোনো জবাবদিহিতা কে চাইবে, এখন কেউ কি চাইবে? তো সুতরাং এই টাকা ইচ্ছা মতো খরচ করবে। আপনি বলেন ওইখানে তো আমি তো মনে করি বরং উল্টাটা, ওইখানে যে 1 লাখ মানুষকে যে ইফতার করিয়েছে, আপনি সেই মেনু চিন্তা করেন, আর সে এই যে নাগরিক পার্টি দুইটা যে প্রোগ্রাম করলো, একটা হচ্ছে মানিক মিয়াতে, আরেকটি করলো ইয়েতে ইন্টারকন্টিনেন্টালে, এইখানে যে টাকা ব্যয় হয়েছে, আমি তো মনে করি ওই 1 লাখ যে ইফতার করেছে তার চেয়ে বেশি, অনেক বেশি খরচ গেছে এই দুইটা প্রোগ্রামে। এগুলো তো সবই করা হচ্ছে জনসংযোগের জন্য। এই যে রোহিঙ্গাদেরকে যে 1 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর 1 লাখ মানুষকে যে ইফতার করিয়েছে, বরং তাদেরকে ব্যবহার করা হয়েছে। আমি জিনিসটাকে এইভাবে বলবো যে তাদেরকে রীতিমতো ব্যবহার করা হয়েছে এবং পায়ের নিচে পড়ে একটি প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে। এইটা হত্যার দায়িত্ব এই সরকারকে নেওয়া উচিত, যে তাদের নিজেদের জাহির করার জন্য একটা মানুষকে তারা মেরে ফেললো, পদপিষ্ট করে। স্ট্যাম্পিড হয়েছিল নাকি? হ্যাঁ, ওই যে মারা গেছে। তাহলে এই যে 1 লাখ ইফতার করাইছে, এইটা হচ্ছে আরেকটা জিনিস কি, সে কেন নিয়েছে? ওই যে বললো করবে রাখাইনে ওইখান থেকে করিডোরের জন্য। খেয়াল করেন, জাতিসংঘের মহাসচিব যেদিন বলল যে করিডোরের, মানে উনি যাওয়ার পরে যেদিন বলা হলো যে করিডোরের জন্য বলেছে, যে রাখাইনে সহায়তা নেওয়ার জন্য, তারপর দিনই তুলসী গাবার্ড ধমক দিল, আর ধমক দিল, মোদি ধমক দিল। তো এই যে দুইটা ধমক, এই দুইটার ধমক যে কি ওয়েট, এইটা জাতিসংঘের মহাসচিবেরও বহন করার ক্ষমতা নাই। কারণ ট্রাম্প ইতিমধ্যেই তিনিও এই যে জাতিসংঘের যে অর্গানগুলোর পরিস্থিতি নিয়ে প্রতিদিন, গতকালকেও আমি নতুন একটা নিউজ দেখেছি, বিবিসিতে এটি এসছে, জাতিসংঘের এই অর্গানগুলোর ডোনেশন নিয়ে গতকালকেও কিন্তু কথা বলেছে। তো জাতিসংঘের অবস্থাই এখন নড়বড়ে। তো সেই জায়গায় উনি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের বন্ধু হিসেবে উনি বাংলাদেশে আসলেন, আর করিডোর হয়ে গেল এইটা, কিংবা এই যে আজকে আরেকজন, কালকে যে আরেকজনকে নিয়ে আসলেন, এক সিনেটর ডেমোক্রেটিক পার্টির, তাকে নিয়ে আসলেন, যে বলা হচ্ছে অস্ত্র আমদানি টামদানির বিষয়ে। ওনার তো এমনিতেই কোনো ডেমোক্রেটের পার্টির একজন সিনেটরের এখন কি, উনি আবার বললেন যে বাংলাদেশ থেকে মিথ্যা তথ্য
পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। মিথ্যা তথ্য, সত্য তথ্য কোনটা যে ওনরা দিছে, ডক্টর ইউনূস যে তথ্যগুলো দিয়েছেন, একেবারে ফেরেশতার মতো যে তথ্যগুলো দিয়েছেন, এইখানে উনিই তো ফাঁসবেন। মনে রাখেন, এই যে জাতিসংঘের যে রিপোর্ট প্রকাশ হয়েছে, এটিতে যারা এখন উচ্ছ্বাস প্রকাশ করছে, এটি তাদের বড় একটি মরণ দশায় নিয়ে যাবে। কেন নিয়ে যাবে সেটি হচ্ছে, দেখেন, বলা হলো এই যে 15ই আগস্ট পর্যন্ত প্রথম দেখানো হচ্ছে যে 5ই আগস্ট পর্যন্ত মারা গেছে 400 কতজন, হ্যাঁ, এরপরে 1500। তার মানে কি 5ই আগস্ট থেকে পরবর্তী সময় পর্যন্ত বাকি এই যে প্রায় 1900 বা 1000 মারা গেছে তাদের হিসেবে। তো এই যে মারা গেল, এটা তো মারা গেছে তাদের হাতে। এই যে যারা আন্দোলনের নামে যেই পুলিশ হত্যা করেছে, হ্যাঁ বলা হয় যে 3000-3200 পুলিশ মারা গেছে, আমি ধরলাম 3000 না হোক, 40 জনও তো কোনোভাবে হতে পারে না, তারা তো 44 জনের কথা বলেছে। জাতিসংঘ কিভাবে বলে যে মাত্র 44 জন পুলিশ মারা গেছে, সেই রিপোর্ট তারা প্রকাশ করেছে, অথচ পুলিশের সিরাজগঞ্জের যে থানাটা আক্রমণ হয়েছে ওখানেই তো আপনার হচ্ছে এক্স্যাক্টলি। তো আর এখন তো পুলিশ চাকরিতে জয়েন করতে ডেকেছে, কেউ আসেনি, ওরা কোথায় গেল? তো এই যে যারা, অর্থাৎ আমি কথাটি এই কারণে বলছি যে এই জাতিসংঘের রিপোর্ট, এইটা যে তারা যে তৈরি করে তাদেরকে দিয়েছে, যেহেতু ডক্টর ইউনূসের ব্যক্তিগত কিছু বন্ধু বান্ধব থাকে, এখন ধরেন আপনারা আমার ব্যক্তিগত বন্ধু, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করলাম যে ভাই আমি তো এরকম বিপদে পড়েছি, আমারে ভাই বাঁচাও, এরকম একটা কিছু না করলে আমি তো ভাই বাঁচবো না। তো স্বাভাবিকভাবেই উনি তো তাদের জন্য বিভিন্ন ভাবে কাজ করেছেন, তো সেটির কিছুটা তো ইয়ে রাখতে হয়, সেটি খারাপ না, আমি সেটিকে খারাপ বলি না, কিন্তু এইটা উনি যে ফাঁদে পড়েছেন, নিজের পাতা ফাঁদে নিজেই যে পড়েছেন, এটি উনি টের পাবেন এবং অলরেডি পেতে শুরু করে দিয়েছেন আর কি।